ওয়েলকাম টু স্পোর্টস লাইফ। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। স্পোর্টস লাইভ শুরু করছি জিম্বাবুয়ে সিরিজের আপডেট দিয়ে। ওয়ানডে এবং টি-20 সিরিজ না খেলে আজই দেশে ফিরছেন মুশফিকুর রহিম। করোনা আক্রান্ত বাবা ও মায়ের পাশে থাকতে সিরিজের মাঝপথে কাল ঢাকা পৌঁছাবেন মুশফিক। এদিকে বগুড়া থেকে চিকিৎসার জন্য মুশফিকের বাবাকে আনা হয়েছে ঢাকায়। জিম্বাবুয়ে সফরে আসার আগেই টি-20 সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন মুশফিকুর রহিম। টানা খেলার মধ্যে থাকায় দ্রুতই মিস্টার ডিপেন্ডেবলের ইচ্ছা অনুসারে তার ছুটি মঞ্জুর করে বিসিবি। কিন্তু জিম্বাবুয়েতে এসে মত পাল্টান কঠোর পরিশ্রমী মুশফিক। আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য নিজেকে শতভাগ প্রস্তুত করতেই নিজ উদ্যোগে ছুটি বাতিল করে অন্তর্ভুক্ত হন জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 স্কোয়াডে। কিন্তু মুশফিকের এত সব পরিকল্পনা ভেস্তে গেল শেষ পর্যন্ত। বাবা ও মা করোনা আক্রান্ত হওয়ায় টি-20 তো বটেই, ওয়ানডে সিরিজ না খেলেই দেশে ফিরতে হচ্ছে মিস্টার ডিপেন্ডেবলকে। যেহেতু এটা এমন একটা সিচুয়েশন যেটা কারো নিয়ন্ত্রণে নেই, তো সেভাবেই চিন্তা করা হচ্ছে। উনি দেশে ফিরে যাচ্ছেন, দেশে যে পরিবারের সাথে উনি তাদের কাছে যাওয়ার পর তারপরে বোঝা যাবে হয়তো এক্সটেন্টটা কিরকম। মুশফিকুর রহিম দেশে ফিরলেও তার কোনো বিকল্প ক্রিকেটার নিচ্ছে না বিসিবি, কেননা এমনিতেই 17 সদস্যের বড় ওয়ানডে স্কোয়াড নিয়ে জিম্বাবুয়েতে টাইগাররা। সেই সাথে টি-20 স্কোয়াডের অতিরিক্ত ক্রিকেটাররাও এসে পৌঁছেছে হারারেতে। প্রয়োজনে সেই টি-20-র অতিরিক্ত ক্রিকেটারদের মধ্যে যে কোনো কাউকে ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে। এই কোভিডকালীন যে প্রবলেমটা যেটা হয় সেটা হচ্ছে সময় এবং সব কিছু মিলিয়ে, কোয়ারেন্টাইন সব কিছু মিলিয়ে এখন রিপ্লেসমেন্ট প্লেয়ার আনাটা আসলে খুব প্র্যাকটিক্যাল না। মুশফিকুর রহিমের এমন বিপদের মুহূর্তে তার পরিবারের দ্রুত রোগ মুক্তি কামনা করেছে বিসিবি, সেই সাথে দিয়েছে পাশে থাকার প্রতিশ্রুতি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, হারারে, জিম্বাবুয়ে। মুশফিকুর রহিমের বাবা জনাব মাহবুব হামিদ তারা, তিনি কোভিড আক্রান্ত এমন সংবাদে আমরা পেয়েছি এবং মুশফিকুর রহিম সে কারণেই দেশে ফিরে আসছেন। আমার সঙ্গে আঙ্কেলের ব্যক্তিগতভাবে বেশ কয়েকবার মিরপুর স্টেডিয়ামে গ্র্যান্ড স্ট্যান্ডে দেখা হয়েছে এবং এমন একজন মানুষ, সত্যি কথা বলতে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলি, যে মাঠে যে 11 জন খেলে তিনি মুশফিকের বাবা, কিন্তু সেই 11 জনই তার সন্তান। ইনফ্যাক্ট শুধুমাত্র যে সেই 11 জন না, বাংলাদেশ ক্রিকেটকে যারা ভালোবাসে, ক্রিকেটের সঙ্গে যারা থাকে, প্রত্যেককেই তিনি তার সন্তান তুল্য মনে করেন। আমরা আমাদের শ্রদ্ধেয় আঙ্কেলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আশা করছি, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যাতে এই রোগ থেকে খুব দ্রুতই তিনি মুক্তি লাভ করতে পারেন। সেই সঙ্গে আমাদের আন্টি, তিনিও কোভিড আক্রান্ত এমনটাই আমরা শুনতে পেয়েছি, হয়তোবা তারা ভালো থাকবেন। ঠিক এই পর্যায়ে হাসিনুর রহমানকে আমরা যুক্ত করে নিই, তিনি হারারে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। প্রস্তুতি ম্যাচও চলছে সেই জায়গায়। হাসিনুর, আমি প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইবো তা হচ্ছে, মুশফিকুর রহিম দেশের উদ্দেশ্যে এই মুহূর্তে আছেন মাঝপথে, কিন্তু হোয়াট শুড বি দ্য কনসিকুয়েন্সেস, অর্থাৎ মুশফিকের চলে যাওয়াতে এখন টিমের উপর ইম্প্যাক্টটা কেমন পড়তে পারে, কিংবা কেমন দেখছেন আসলে প্রস্তুতি ম্যাচে তো একটা আঁচ পাওয়া যাচ্ছে যে ব্যাটিং অর্ডার কেমন হবে কিংবা দলের কম্বিনেশনটা কেমন দাঁড়াতে পারে, কি মনে হচ্ছে? আসলে মুশফিকের রিপ্লেসমেন্ট তো আসলে আপনি নেই। আমাদের যে সিনিয়র 4 জন ক্রিকেটার এখন খেলেন তাদের আসলে প্রকৃতপক্ষে রিপ্লেসমেন্ট হওয়ার মতো ক্রিকেটার এই মুহূর্তে আমাদের নেই। তবে প্রস্তুতি ম্যাচে যেটা আজ আপনি বলেছেন, আজ তো অবশ্যই আমরা পেয়েছি এবং সম্ভাব্য কি হতে পারে, আমার মনে হয় সম্ভাব্য দুটি বিকল্প হতে পারে। আপনি যদি শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হয়েছিল, সেখানে কিন্তু 2 ম্যাচে লিটন দাস ওপেনিং করেছেন, সবশেষটিতে করেছিলেন নাইম শেখ। লিটন দাস অফ ফর্মে ছিলেন সে সময়, যদিও এবারের টেস্টে তিনি রান পেয়েছেন। আশা করব তিনি ওয়ানডে তো সেটি কন্টিনিউ করতে পারবেন যদি তিনি সুযোগ পান। এখন বিকল্প দুটো, আপনি যদি ওপেনিংয়ে তামিমের সঙ্গী করেন লিটনকে, তাহলে একরকম অপশন। যদি আপনি ধরলাম আমরা যদি তামিমের সঙ্গী হন লিটন, সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় মিডল অর্ডারে মুশফিকের রিপ্লেস হতে পারে মোহাম্মদ বিটন। তিনি যেহেতু দলের সঙ্গে আছেন, মিডল অর্ডার ব্যাটসম্যান, এবং চাইলে তিনি উইকেট কিপিং করতে পারেন। এছাড়াও আরেকটা অপশন আছে, কিন্তু আমার মনে হয় সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। নুরুল হাসান সোহান দলে আছেন, তিনিও একটু লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করতে পারেন, উইকেট কিপিংটাও করতে পারবেন। তবে আমার ধারণা যে মিথুনই হওয়ার সম্ভাবনা বেশি। তবে আরেকটা অপশন আছে, যদি আপনি নাইম শেখকে ওপেনিং করেন, যেহেতু লাস্ট ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নাইম শেখ ওপেনিং করেছে এবং খুব একটা খারাপ করেনি, আজকেও মোটামুটি করেছেন তিনি 25 কিংবা 26 রানের মতো করেছেন নাইম শেখ। সেই ক্ষেত্রে কিন্তু যদি নাইম শেখ খেলা
খেলেন এবং 3-এ যদি সাকিব খেলেন, 4-এ যদি সেই ক্ষেত্রে লিটন দাসকেও কিন্তু ট্রাই করলেও করা যেতে পারে। কিন্তু আপনার যদি মনে আছে নিশ্চয়ই যে সবশেষ যে বিশ্বকাপ হলো সেখানে কিন্তু লিটন দাস মিডল অর্ডারই খেলেছিলেন এবং সাকসেসফুলি সাকিব আল হাসানের সঙ্গে একটি বড় পার্টনারশিপও করেছিলেন। তো আসলে অপ্রত্যাশিত এই ঘটনা আসলে এই ধরনের কম্বিনেশনটা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাসানুর, আপনাকে একটু রাখতে চাই, একটু হোল্ডে রাখতে চাই এই মুহূর্তে, কারণ আমাদের কাছে আরো কিছু আপডেট আছে। আপডেটটা দিয়ে আবার আপনার কাছে আমি ফিরছি। বাংলাদেশ জিম্বাবুয়ে প্রস্তুতি ম্যাচের প্রসঙ্গটা দিয়ে যাচ্ছি। ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের দেয়া 297 রানে ব্যাট করছে জিম্বাবুয়ে একাদশ। এই মুহূর্তে তাদের সংগ্রহটা 112, 5 উইকেটে 24 ওভারের খেলা শেষ হয়েছে। হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনাররা চমৎকার শুরু করেছিলেন। তামিম এবং নাইমের উদ্বোধনী জুটিতে 87 রান এসেছিল এবং নাইম 25 রান করে আউট হওয়ার পর সেই জুটিটা ভেঙে যায়। দলের পক্ষে তামিম সর্বোচ্চ 66 আর সাকিব করেন 37 রান। এছাড়াও মিঠুনের 39, মোসাদ্দেকের 36, আফিফের 28 এবং সোহানের 18তে নির্ধারিত 50 ওভারে 296 রান করে বাংলাদেশ। বোলিং করার সময় নিজের প্রথম ওভারেই চোট পেয়ে মাঠ ছাড়েন মোস্তাফিজুর রহমান। হাসানুর, আমরা যেমনটা বলছিলাম যে প্রথম ওভারেই চোট পেয়ে মোস্তাফিজ মাঠ ছাড়েন, ঠিক কী ধরনের ইনজুরিতে পড়েছেন মোস্তাফিজ এবং এখন তার ইনজুরির আপডেটটা কীরকম? লাস্ট আপডেট হচ্ছে মুস্তাফিজ এই ম্যাচে আর খেলছেন না, তিনি আর মাঠে নামবেন না, মানে আর বোলিং করবেন না, সেটি হলো বিষয়। আমি সরাসরি দেখেছি মুস্তাফিজের ইনজুরির বিষয়টি। তিনি যখন আসলে বোলিং ল্যান্ডিং করছিলেন ঠিক সেই সময় বলটা ডেলিভারি দেওয়ার পরে তিনি পড়ে যান, পা ফড়কে পড়ে যান এবং তার ব্যথাটা লেগেছে ডান পায়ের গোড়ালিতে। অর্থাৎ তিনি ল্যান্ডিং এর সময় কিন্তু চোটটা পেয়েছেন, তার ঠিক মতো পাটা ল্যান্ড করেনি, যেভাবে সমানভাবে পড়ার কথা ছিল, তিনি তাই সেই গোড়ালিতে ব্যথা পেয়েছেন। আমরা এই মুহূর্তে টিম হোটেলে চলে এসেছি। সেটা হচ্ছে যে মাঠে এখন এই মুহূর্তে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এবং সেখানে কোনো ইন্টারনেট ফ্যাসিলিটিস নেই। তো আমাদেরকে যেহেতু প্রতিবেদন তৈরি করতে হবে, আমরা হোটেলে চলে এসেছি। তবে আমি কিছুক্ষণ আগেও মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের সঙ্গে কথা বলেছি। আমরা যখন মাঠে ছিলাম তখনও মুস্তাফিজের গোড়ালিতে কিন্তু আইস প্যাক বেঁধে রাখা হয়েছিল। এখন ব্যথা যদি আজকে রাত পর্যন্ত কমে না যায় বা ব্যথা যদি তীব্রতাটা কেমন থাকে তারপর ভিত্তি করে হয়তো সকালে তাকে এক্সামিন করা হলেও হতে পারে। তবে ইনিশিয়াল স্টেজে এখন পর্যন্ত আমরা যতদূর আনঅফিশিয়ালি জানতে পেরেছি যে এখন পর্যন্ত খুব সিরিয়াস কিছু মনে হচ্ছে না। তবে আসলে যেহেতু এখনো বরফ দেয়া আছে, বরফটা সরালে তারপরে হয়তো বোঝা যাবে। তবে কালকে আমরা আশা করছি যে আমরা বিস্তারিত আপডেট দিতে পারবো আজকে রাতেই মুস্তাফিজের ব্যথাটা কেমন হচ্ছে, তারপর অনেকটা বিপদ। হাসানুর, আমি একদম লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে। ওটিস গিবসনের সাথে আপনি আজকে কথা বলেছেন ব্যক্তিগতভাবে, এবং আমার মূল প্রশ্নের জায়গা যেটা সেটা হচ্ছে রুবেল হোসেনের এখনও প্রথম ম্যাচ খেলা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে। মুস্তাফিজ যদি আলটিমেটলি ইনজুর্ড হয়ে যান, বিকল্প সেই জায়গাটায় কতটুকু স্ট্রং, বা বাংলাদেশের পেস ব্যাটারি সাইড বেঞ্চটা আসলে কতটুকু স্ট্রং, আপনার অ্যাসেসমেন্টটা কি? স্ট্রং বলতে মুস্তাফিজের বিকল্পতে নেই আসলে। মুস্তাফিজ আজকে ওটিস গিবসন এটি সরাসরি বলেছেন যে হোয়াইট বল ক্রিকেটে মুস্তাফিজ বাংলাদেশের নাম্বার 1 বোলার। তো আপনার নাম্বার 1 যিনি হবে তার বিকল্প তো 2-3 কেউ হতে পারে না, আপনি যদি প্রপার বলেন। তবে রিজার্ভ বেঞ্চে যারা আছে তারাও কিন্তু যথেষ্ট ক্যাপাবল। আপনি যদি প্রস্তুতি ম্যাচের যে 5 উইকেটের কথা বললেন তার মধ্যে কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন 3টি উইকেট নিয়েছেন। তিনি ঢাকা প্রিমিয়ার লিগে টপ স্কোরার, 26 উইকেট নিয়ে কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করছেন। অর্থাৎ সাইফুদ্দিন একটা ভালো টাচে আছে। সেই সাথে কিন্তু আপনার কাছে তাসকিন আহমেদ আছে। তাসকিন আহমেদ তো খুবই ভালো ফর্মে আছেন। তাসকিন আজকে খেলছেন না। যারা আসলে টেস্ট একাদশে খেলেছেন তাদের অধিকাংশকেই বিশ্রাম দেওয়া হয়েছে। সেই সাথে কিন্তু আপনি জানেন টেস্ট দলের 2জন পেসারকে দলের সাথে রেখে দেওয়া হয়েছে, এবাদত হোসেন এবং আবু জায়েদ রাহি। এবাদত হোসেনও আজকে বোলিং করেছেন, তিনি একটি উইকেট পেয়েছেন, তিনি শেষের দিকে একটু বোলিংয়ে এসেছেন। তো আমাদের হাতে অপশন, আপনি যদি রুবেল হোসেন এবং মুস্তাফিজকে বাদ দেন তাহলে আপনার কাছে অ্যাভেলেবেল অপশন আছে তাসকিন আহমেদ এই মুহূর্তে, আপনার কাছে এবাদত হোসেন আছে এবং আপনার কাছে শরীফুল ইসলাম আছে এবং আপনার কাছে আসলে 4জন বোলার আছে মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে এই মুহূর্তে অ্যাভেলেবেল। আবু জায়েদ রাহিকে যদি আপনি ধরেন তাহলে 5 জন আছে। রাহি এবাদত তো আমরা মূলত টেস্টের জন্যই ধরি। আপনি যদি ওয়ানডে খেলার মধ্যে ধরেন সেক্ষেত্রে আপনার মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন এবং শরীফুল কিন্তু ভালোভাবেই তার ডেবিউ হয়েছে লাস্ট সিরিজে এবং তিনিও বাঁহাতি বোলার। মুস্তাফিজের অভাবটা পুরোপুরি তো তিনি হয়তো করতে পারবেন না, কিন্তু অনেকাংশেই রোধ করতে পারেন হয়তো আমরা আশা করছি। আর আমাদের দলে যেহেতু অনেকগুলো ব্যাটিং অলরাউন্ডার আছে, স্পিনারদের আধিক্য থাকবে। ব্যাটিং সহায়ক উইকেটে কিন্তু খুব সম্ভবত 2 জন পেসার খেলানোর সম্ভাবনাই বেশি, 3 জন হলেও হতে পারে, যেহেতু সাইফুদ্দিন অলরাউন্ডার, সেই অপশনটা আপনার হাতে আছে। থ্যাংক ইউ ভেরি মাচ হাসিনুর, আপনার অ্যাসেসমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। হারারে থেকে দর্শক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হাসিনুর রহমান। অবশেষে ভিসা জটিলতা কাটিয়ে বৃহস্পতিবার সকালে জিম্বাবুয়ে যাচ্ছেন রুবেল হোসেন এবং শামীম পাটোয়ারি। তবে ওয়ানডে দলে থাকা রুবেলের প্রথম ম্যাচটা খেলা
একেবারে অনিশ্চিত। গেল বৃহস্পতিবার দেশে থাকা ওয়ানডে দলের সদস্যরা যায় জিম্বাবুয়ে সফরে। পরদিন দ্বিতীয় ভাগে যায় সৌম্য মেহেদী হাসানরা, কিন্তু যেতে পারেননি রুবেল হোসেন ও প্রথমবার ডাক পাওয়া শামীম পাটোয়ারি। জিম্বাবুয়ে ভিসা অফিসের জটিলতার কারণে এমন হয়েছে বলে জানা গেছে। রুবেল ওয়ানডে দলে থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, তবে সেই জটিলতা কেটে গেছে। 16 জুলাই শুরু হবে 3 ম্যাচের প্রথম ওয়ানডে। টেস্টে সিরিজের পর ওয়ানডেতেও ভালো করবে বাংলাদেশের পেস বোলাররা, বিশ্বাস তাদের বোলিং কোচ ওটিস গিবসনের। ফর্মে থাকা তাসকিনের সঙ্গে মোস্তাফিজের অন্তর্ভুক্তিতে আরও শক্তিশালী হয়েছে পেস ডিপার্টমেন্ট। তবে গিবসনের সবচেয়ে বড় স্বস্তি স্কোয়াডে এক ঝাঁক প্রতিভাবান পেসার থাকা। জিম্বাবুয়ে থেকে হাসিনুর রহমানের রিপোর্ট। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে স্পিনারদের দাপটের বিপরীতে মন্দ ছিল না পেস আক্রমণ। বিশেষ করে তাসকিন আহমেদের পারফরমেন্স আর আত্মবিশ্বাস নজর কেড়েছে সবার। লাল বলের সেই পারফরমেন্স এবার সাদা বলের লড়াইয়ে দেখতে চান টাইগারদের পেস বোলিং কোচ ওটিস গিবসন। বিদেশের মাটিতে খেলা হলেই পেসারদের কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করা হয়। টেস্ট সিরিজে আমরা সেটা করতে পেরেছি। তাসকিন অনেক উইকেট পেয়েছে, ইবাদত উইকেট বেশি না পেলেও ভালো বোলিং করেছে। সবচাইতে খুশির বিষয় হলো আমরা ধারাবাহিকভাবে উন্নতি করছি। আশা করি ওয়ানডে সিরিজেও ভালো করবে পেস ডিপার্টমেন্ট। হারারে টেস্টে 5 উইকেট নিয়েছিলেন তাসকিন। গেল 2-3 সিরিজ থেকেই ভালো করছেন ঢাকার এই পেসার। তাসকিনের এই উন্নতিতে তার কঠোর পরিশ্রম আর বিশ্বমানের পেসার হওয়ার আগ্রহকেই মূল কারণ বলছেন গিবসন। তাসকিন দারুণ উন্নতি করেছে। এর মূল কারণ হলো তার বিশ্বমানের বোলার হওয়ার ইচ্ছা শক্তি। ও ফিটনেস নিয়ে অনেক কাজ করেছে। এছাড়াও প্রতিনিয়ত তার স্কিলে উন্নতি করতে কাজ করছে। আমি খুব খুশি তাসকিনের এই পথ চলার সঙ্গী হতে পেরে। ওয়ানডেতে দলের সাথে যুক্ত হয়েছেন মোস্তাফিজুর রহমান, ঢাকা লিগের সর্বোচ্চ উইকেট শিকারী সাইফুদ্দিনের মতো পেসাররা। টাইগারদের বর্তমান দলটিতে যে আছে বৈচিত্র্যময় এই পেস আক্রমণ, তা নিয়ে আত্মবিশ্বাসী কোচ। সাদা বলের ক্রিকেটে মোস্তাফিজ আমাদের 1 নম্বর বোলার, তবে অধিনায়ককে অনেক বিকল্প দিতে পারছি আমি। ফিজের সাথে তাসকিন, সাইফুদ্দিন, ইবাদত, শরীফুলের মতো তরুণ প্রতিভাবান বোলার আছে আমাদের। দর্শক, কথা বলছিলাম পেস বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে। তিনি যেটি বললেন, বাংলাদেশের কন্ডিশনের কারণেই বিশ্বমানের পেসার খুঁজে পাওয়া যায় না। তবে পেসারদের আরও ভালো করতে হলে, তাসকিন মুস্তাফিজের মতো বিশ্বমঞ্চে নিজেদেরকে প্রস্তুত করতে হলে চাই দর্শকদের সাপোর্ট, চাই পর্যাপ্ত সুযোগ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, হারারে, জিম্বাবুয়ে। সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের। স্টে টিউনড। Welcome back once again to Sports Live. যারা লিওনেল মেসির সমালোচনা করেন, অনেকেই করেন, তারা ফুটবলের কিচ্ছু বোঝেন না, এমন মন্তব্য করেছেন ডিয়াগো ম্যারাডোনার ছেলে দিয়েগো সিনেগ্রা। শুধু তাই নয়, মেসি এবং ম্যারাডোনার তুলনাও বিরক্তি প্রকাশ করেছেন সাবেক এই ইতালিয়ান ফুটবলার। পেলে, ম্যারাডোনা, মেসি, রোনালদো বরাবরই নামগুলো সামনে আসে নিজ নিজ ফুটবল শৈলীর কারণে। নিজেদের সময়ে ফুটবল দক্ষতায় সমর্থকদের মন জয় করেছেন তারা। তবে সর্বকালের সেরা তর্কে কারো কাছে একজনে গিয়ে তো আরেকজনের কাছে অন্যজনে গিয়ে। এভাবেই চলছে সমর্থক, বিশ্লেষক আর ফুটবল বোদ্ধাদের নানা মত, যা চলবে ভবিষ্যতেও। তবে ম্যারাডোনার সঙ্গে তুলনায় নাকি ঘোর আপত্তি লিওনেল মেসির, এমনটাই দাবি ম্যারাডোনার সন্তান দিয়েগো সিনেগ্রার। বাবার সাথে যখন মেসির তুলনা করা হয় তখন সেটি সে নিতে পারে না। মেসি সাধারণ মানুষের মাঝে সব সময়ের সেরা ফুটবলার, আর আমার বাবাকে বলা হয় ফুটবল ঈশ্বর। পাশাপাশি যারা মেসিকে নিয়ে সমালোচনা করেন তারা নাকি ফুটবলই বোঝেন না, মন্তব্য ম্যারাডোনা জুনিয়র খ্যাত সিনেগ্রার। আমি তাকে পছন্দ করি, তাকে ভালোবাসি। ফুটবল ইতিহাসে তার মতো কোয়ালিটিফুল ফুটবলার আর একজনও নেই। জাতীয় দলের হয়ে তার ট্রফি জয় দেখে আমি খুব খুশি। যারা মেসিকে নিয়ে সমালোচনা করে তারা ফুটবলের কিছুই বোঝে না। তারপরও পেলে, ম্যারাডোনা নাকি মেসি সেরা, সেই তর্ক চলবেই। সমর্থকদের ভালোবাসায় সিক্ত হবেন প্রিয় ফুটবলাররা। তবে মেসির হাতে বিশ্বকাপ ট্রফি উঠলে সেই তর্কের অবসান হওয়ার সম্ভাবনা থাকছে অনেকটাই। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস। শরণার্থী অ্যাথলেট, অবাক করার মতো ব্যাপার হলেও টোকিও অলিম্পিকের এবারের আসরে মোট 29 সদস্যের শরণার্থী অ্যাথলেট দল অংশগ্রহণ করছে। এই অ্যাথলেটরা 205টি দেশে প্রতিদ্বন্দ্বীদের সাথে 12টি ইভেন্ট লড়াই করবে। আগামী 23 জুলাই থেকে 8 আগস্ট
পর্যন্ত চলবে এবারের আসর। উদ্বোধনী অনুষ্ঠানে নিজ দেশ নয় বরং অলিম্পিকের পতাকা বহন করবে এই দলটি। দেশ থেকেও যাদের নেই কোনো ঠিকানা, নিজ দেশেও পরবাসী, আশ্রয় নিতে হয় অন্য দেশে, তাদের বলা হয় শরণার্থী। তারা সবসময়ই অবহেলিত, অধিকার বঞ্চিত। টোকিও অলিম্পিকের এবারের আসরে অংশগ্রহণ করেছে 29 সদস্যের শরণার্থী অ্যাথলেট দল। 11টি দেশের এই শরণার্থীরা 205টি দেশের প্রতিদ্বন্দ্বীদের সাথে সাঁতার, সাইক্লিং, কারাতে, জুডো সহ মোট 12টি ইভেন্টে লড়বেন। কাতারের দোহায় চলছে অনুশীলন। তাদের মধ্যেই একজন 28 বছরের রোজ নাথিকে লিকোনিয়ান, থাকেন কেনিয়াতে। তিনি দক্ষিণ সুদানের ট্র্যাক এবং ফিল্ড অ্যাথলেট। তবে বর্তমানে লিকোনিয়ান কেনিয়ার হয়েই অংশগ্রহণ করেছে টোকিও অলিম্পিকে। সমস্ত শরণার্থী অ্যাথলেটদের কাছে আমার প্রত্যাশা তাদের সেরাটা করা এবং বিশ্বের সমস্ত শরণার্থীদের আশার বার্তা দেওয়ার কারণ তারা বিশ্বের শরণার্থী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছে। টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করেছেন 21 বছরের সিরিয়ান সাঁতারু আলা মাসুদ। জার্মানিতে বসবাস করা মাসুর লক্ষ্য বিশ্বের সকল শরণার্থীদের অনুপ্রেরণা দেয়া। আমার লক্ষ্য সেই সব শরণার্থীদের প্রতি যারা নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছেন। আমার মনে হয় আমরা যা করছি অন্য শরণার্থীরা তাতে অনুপ্রেরণা পাবে। এর আগে 2016 সালে রিও অলিম্পিকে অংশগ্রহণ করেছিল শরণার্থী অ্যাথলেট দল। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। নানা সমালোচনা আর অনিশ্চয়তা কাটিয়ে 23 জুলাই জাপানের টোকিওতে বসছে অলিম্পিক আসর 2020। এই বিশ্ব আসরে অংশ নেবেন বাংলাদেশের 6 জন অ্যাথলেট। এই আসরকে ঘিরে স্বপ্ন দেখাচ্ছেন আর্চার রোমান সানা, আর আসরে চমক দিতে পারেন আনপ্রেডিক্টেবল দিয়া সিদ্দিকী। অলিম্পিকে বাংলাদেশের পতাকা উড়াবেন সাঁতারু আরিফুল ইসলাম। ওরা আমাদের সময়ের সূর্য। 206 দেশ, 339 ইভেন্ট আর 11,000-এরও বেশি অ্যাথলেটের মহাযজ্ঞ। এই মহাযজ্ঞে সামিল হবে বাংলাদেশও। লাল সবুজের পতাকা নিয়ে এই ইভেন্টে লড়বেন বাংলাদেশের 6 অ্যাথলেট। উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বহন করবেন এসএ গেমসের 2 রূপাজয়ী সাঁতারু আরিফুল ইসলাম। অলিম্পিকের মতন আসরে আপনার দেশের পতাকা বহন করা, আপনার এটা অনুভূতি বলে প্রকাশ করার মতন না। আপনার যে কোনো আসরে আপনার দেশের পতাকা বহন করা এটা অনেক বড় কিছু। তবে আসরে এবার বাংলাদেশের মানুষের চোখ থাকবে আর্চার রোমান সানার দিকে। সেই সাথে আনপ্রেডিক্টেবল উপাধি পাওয়া নারী আর্চার দিয়া সিদ্দিকীও থাকবেন বিশেষ নজরে। অলিম্পিকের আগে যে দুটি টুর্নামেন্ট খেলেছি সেটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে অলিম্পিকের জন্য। তো আশা করি যে অলিম্পিকে যে ইনশাল্লাহ একটা ভালো ফলাফল করতে পারবো। আমি যেভাবে অনুশীলন করছি সেই প্র্যাকটিসটাই যেন ওখানে আমি জাস্ট ওখানে প্র্যাকটিস করতে পারি এবং কম্পিটিশনে কাজে লাগাতে পারি। অলিম্পিকের কিভাবে ভালো করা যায় সেটা নিয়ে চিন্তা করতেছি, সেটা নিয়ে কাজ করতেছি। এছাড়াও প্রতিনিধিত্ব করবেন জহির রায়হান ও জুনাইনা আহমেদ। এবারের অলিম্পিককে ঘিরে নতুন দিনের স্বপ্ন দেখছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। প্রত্যাশাটা শুধু যে বাংলাদেশের জনগণের বা বাংলাদেশে আমাদের সবার, এটা ওয়ার্ল্ড আর্চারি সকলেই ভাবছে যে বাংলাদেশে এবার একটা চমক দেখাতে পারে। আমরা একটা কথাই সবসময় প্লেয়ারদেরকে একটা কথাই বলি, তোমার যে বেস্ট পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করো। তুমি কনসেন্ট্রেট করো তোমার গেমসে যদি কনসেন্ট্রেট করো তাহলে রেজাল্ট আসবে। অলিম্পিকে অংশ নিতে যাওয়া আর্চারদের শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 44 হেক্টর জমির উপরে তৈরি করা 21টি আবাসিক বিল্ডিংয়ের বায়ুবাবল ভিলেজে থাকবেন অ্যাথলেটরা, যার প্রতিটি বারান্দায় শোভা পাবে নিজ দেশের জাতীয় পতাকা। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা। আর্জেন্টিনার বিমানবন্দরে বোমাতঙ্কে পিছিয়ে গেছে লিওনেল মেসির স্পেন যাত্রা। ছুটি কাটাতে সপরিবারে সেখানে যাওয়ার কথা ছিল এই আর্জেন্টাইন ফরওয়ার্ডের। কোপা শিরোপা অর্জনের পর দেশে ফিরেছেন মেসি। পরিবার সহ আর্জেন্টিনার রোজারিও বিমানবন্দর থেকে ফ্লাইটে ওঠার কথা ছিল তার, কিন্তু এর কয়েক ঘন্টা আগে এক ব্যক্তি দাবি করেন বিমানবন্দরে রাখা একটি সুটকেসে রয়েছে বোমা। আতঙ্ক ছড়িয়ে পড়লে বাতিল করা হয় কয়েকটি ফ্লাইট এবং খালি করে দেওয়া হয় বিমানবন্দর। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় বোমা ছিল কিনা তা নিয়ে রয়েছে দ্বিধা। এর আগে মারাকানায় স্বাগতিকদের হারিয়ে আর্জেন্টিনার জার্সিতে শিরোপা জেতার স্বাদ পায় মেসি। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। গুড বাই।